রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও, পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্পে অস্ত্র লুটের পরিকল্পনা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরএসও যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নতুন রিজন কমান্ডার আছেন, ওনার সঙ্গে আমাদের রিজন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এই বাহিনীকে ব্যবহার করেনি আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইনুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি, দাবি রিটার্নিং কর্মকর্তার। অনিয়মের দায়ে রাজধানীর বনানীর 4টি মেডিকেল সেন্টারকে 21 লাখ টাকা জরিমানা। টাকার বিনিময়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দিয়ে আসছিল বিদেশ যাবার স্বাস্থ্য সনদ। এবং বেদখল আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে কখনোই ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি আওয়ামী লীগ। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সমরাস্ত্রে পারদর্শী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে কাজ করছে সরকার। এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানগণ। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস এবং মিশনের কর্মকর্তারা। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারাও যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। প্রতিরক্ষা ও দেশ করার কাজে গৌরব ধরে রাখতে এই বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। জাতির প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যবোধ থেকে কাজ করি বলে আজকে বাংলাদেশ উন্নয়ন করতে পারছে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে অবদান রেখে আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আপনারা আপনাদের নিজেদের গৌরব সমৃদ্ধ রাখতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের কাজ চলছে। কেন? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সশস্ত্র বাহিনীকে কখনো আমরা ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি বা ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বারবার করে সশস্ত্র বাহিনীর সশস্ত্র অফিসার শ্রমিকদের হত্যাকাণ্ড আমরা ঘটাইনি, বরং শান্তি নিরাপত্তা স্থাপন করে একটি সুন্দর সংগঠন গড়ে তোলা এই সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়। শুধু বাংলাদেশের জনগণের সারা বিশ্বব্যাপী আস্থা বিশ্বাস যেন অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর আগে সকালে ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এই সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের যে কোনো প্রয়োজনে নিবেদিত থাকার আহ্বান জানান। সশস্ত্র বাহিনী দিবস স্মরণে সোমবার সকাল 8টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সেনা, নৌ ও বিমান বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় রাষ্ট্রপতিকে। এরপর বেলা 8:15টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকেও গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যও স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান শহীদ যোদ্ধাদের। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর জীবিত 70 জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন শুভেচ্ছা উপহার ও পরিচয়পত্র। এ সময় তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে তিন বাহিনীকে। সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এই অসাধারণ কর্মতৎপরতার ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা সহ বহির্বিশ্বেও আপনারা সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। আমরা আধুনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য ডাটাবেস কর্মসূচি গ্রহণ করব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এরপর আর কেউ ইতিহাস বিকৃতি করতে সাহস পাবে না, বরং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে। 1971 সালের এই দিনেই পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করে সেনা, নৌ ও বিমান বাহিনী। তারপর থেকেই দিনটিকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। প্রক্রিয়া চলমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাওয়াত পেলেও শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দিতে পারেননি। এ সময় মুক্তিযুদ্ধে তিন বাহিনীর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। সশস্ত্র বাহিনী বিভাগ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের চেয়ারপারসনকে, আমাকে এবং আমাদের অ্যাডভাইজার চেয়ারপারসন সাইবুদ্দিন সাহেবকে। আমাদের চেয়ারপারসন আজকে অসুস্থ একটু, যে কারণে আসতে পারেননি। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি প্রস্তাবটি পেলে আলোচনার উদ্যোগ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই তিনি এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কারণ এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে আমরা মনে করছি, যে একটি সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকটগুলো নিরসন করবার কোনো উপায় নেই। সেই কারণে রাষ্ট্রপতি, তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি কোনো দলভুক্ত মানুষ নন। তার দায়িত্ব আমরা মনে করি যে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে তিনি আমাদের দেশনেত্রীর এই প্রস্তাবটিকে তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেজন্যই আমরা তার সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি তাকে দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আমরা আশা করছি আমরা সময় পাবো। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বারবার আলোচনার নামে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়া কার্যত রাজাকার, বঙ্গবন্ধুর খুনি, ৭১-এর খুনিদের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষ গণতান্ত্রিক শক্তি সময়ের একটি সংলাপের প্রস্তাব করেছেন। বারবার আলোচনা করতে হবে বলে তিনি দেশে অনিশ্চয়তা সৃষ্টি এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চাইছেন। প্রতিরক্ষা বাহিনীর হাতে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদানের দাবি তোলা কার্যত প্রতিরক্ষা বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। বেগম জিয়ার প্রস্তাবনা সকল বিবেচনায় অযৌক্তিক, অবাস্তব, অসাংবিধানিক
অস্বাভাবিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে জানিয়ে রিটার্নিং অফিসার বলেছেন, প্রার্থী এবং তাদের সমর্থকরা যতই শক্তিশালী হোক না কেন আইন মেনেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। এদিকে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীরা বলছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে নিয়েছে দলটি। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, বিভাজন থাকলেও কেন্দ্রের দেয়া সিদ্ধান্ত মেনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আর এতে নৌকা ও ধানের শীষ প্রতীকেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। 4.25 লাখ ভোটারের এই নগরের প্রতিটি এলাকায় তাই নির্বাচনী আমেজ। আগামী 24 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় সোমবারও 27টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলার রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আমার অবস্থানটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সকল ভোটার সমান সুবিধা পাবেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব, আশা করি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর যেগুলি অন্য প্রশাসনিক বিষয় আছে, যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত হবেন তার পদবি যাই হোক, তখন উনি নির্বাচন কমিশনের কর্মকর্তার পদবি লাভ করবেন এবং তাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্য বিষয়গুলো আমরা আসলে অতটা আমলে নেব না। ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। আর নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের দাবি, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয় আওয়ামী লীগেরই হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটাকে আমরা একটা অ্যাসিড টেস্ট হিসাবে নিয়েছি, যে আসলে সরকার এই দেশে গণতন্ত্র চায় কিনা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী কিনা। সেই জন্য আমরা নির্বাচনে দাঁড়িয়েছি এবং জনগণ কিন্তু আমাদের পক্ষে আছে। এই দলে বিভাজন থাকবে বা মতভেদ মতপার্থক্য মান অভিমান থাকতেই পারে, থাকাটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যখন চূড়ান্ত মনোনয়ন আসে পার্লামেন্টের বোর্ড থেকে তথা আমাদের নেত্রীর কাছ থেকে, সেই সিদ্ধান্তকে আমরা সবাই সম্মানের সহিত আমরা মেনে নিই। ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে নৌকার বিজয়কে আমরা অবশ্যই ছিনিয়ে আনব। গতকাল আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন। অন্যদিকে বিএনপির পক্ষে এখন পর্যন্ত কাউকে মনোনয়নপত্র দেয়া না হলেও আজ রাতে গুলশান কার্যালয় থেকে ঘোষণা করা হতে পারে প্রার্থীর নাম। ইজাজ শৌমিক, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ইরফানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের। বিচার দাবিতে বিক্ষোভ, অবরোধ, দিনভর শাটল ট্রেন বন্ধ। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত। খুলনার মেয়র শপথে বহাল, 1 বছর 19 দিন পর ফের দায়িত্ব গ্রহণ। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বিশেষ করে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা নিচ্ছে তারা। এ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে এমন সরকারি সব স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের 3টি ক্যাম্পে RSOর হামলায় 19 জন নিহত হওয়াকে কেন্দ্র করে আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। তাই নিরাপদ আশ্রয়ের আশায় রোহিঙ্গারা এখন বাংলাদেশ সীমান্তমুখী। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী সংগঠনটি অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাদের আত্মীয় স্বজন ওই দেশে এইভাবে নির্যাতিত হচ্ছে, এটি তারা জানতে পারলে তাদের যে RSO নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনে তারা যোগ দিয়ে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যেমন উস্কানি দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের ইসলামী দলগুলোও নিজেদের অবস্থান সুসংহত করার জন্য মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে সামনে রেখে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এখানে যে 5 লক্ষাধিক রোহিঙ্গা আছে, ওখানে তো আরো অনেক কমান্ডার আছে, তারা তাদেরকে উস্কানি দিয়ে যে কোনো একটা অঘটন ঘটাতেও পারে। শরণার্থী আছে, তাদের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি স্থাপন করা জরুরি। ধর্মীয় মানুষের মধ্যে যে অনুভূতি আছে, চেতনা যেটা আছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার পায়তারা হতে পারে। মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং আনসারের বেশ কটি ক্যাম্প রয়ে গেছে। এইসব ক্যাম্প RSOর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। RSO যদি এখানে সক্রিয় থাকে তাহলে
আরএসওর অস্ত্রগুলি এগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। আমাদের কাছে আরএসওর কিছু নেতাদের নাম আছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। গত 12 মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফে একটি আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। এই হামলায় আনসার কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো 10 জন। তারা 15টির বেশি অস্ত্র লুট করে নিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। শুরু থেকেই তারা আমাদেরকে জানিয়েছিল, যাদের পরিস্থিতির ব্যাপারে আমাদেরকে ব্রিফ করেছিল দোবাসীর মাধ্যমে। আমরাও পরবর্তীতে দোবাসীর মাধ্যমে আমরা কথা বলেছি, বিশেষ করে যখন জেলেদেরকে ধরে নিয়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং এই যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের মায়ানমারের যে বিজিপি, তাদের যে রিজিয়ন কমান্ডার ছিলেন উনি পরিবর্তন হয়েছেন এবং এই পরিবর্তিত যে নতুন রিজিয়ন কমান্ডার আছেন ওনার সঙ্গে আমাদের রিজিয়ন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এটার দিনক্ষণ একেবারেই চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এ তথ্য জানায়। 10 থেকে 18 নভেম্বরের মধ্যে নেওয়া স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে 5টি গ্রামের 8 শতাধিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায় হিউম্যান রাইটস ওয়াচ। এ নিয়ে গত 1.5 মাসে রোহিঙ্গাদের 1200 ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ার কথা জানায় HRW। এছাড়া সে দেশের সেনারা এখানকার অধিবাসীদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়। সাম্প্রতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি। গত মাসে রাখাইন সীমান্তে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার পরপরই সেখানকার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আহ্বানের পরও কোনো দায়িত্বপূর্ণ উদ্যোগ নেয়নি বর্তমান NLD সরকার। বেদখল, অযত্ন আর অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে স্বাভাবিক পরিবেশ, ভবঘুরে আর বাউন্ডেলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। এতে নিরাপত্তাহীনতা বোধ করেন ভ্রমণকারী ও দর্শনার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে পার্কগুলো সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। রান্নাবান্না, কাপড় শুকানো, ঘুমানো সহ যাবতীয় কাজ চলছে। রাখা হয়েছে ভ্যান গাড়ি, বসানো হয়েছে দোকানপাটও। এছাড়া এখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ নিত্য দৃশ্য। আর এসবই দেখা যায় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের ভেতরে। শুধু এই পার্ক নয়, রাজধানীর অধিকাংশ পার্কেরই এমন হাল। যান্ত্রিক জীবনে একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে নাগরিকরা আসেন এসব পার্কে, কিন্তু পার্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকার সেই স্বস্তি কোথায় তাদের? পার্ক তো আর পার্ক নাই, এটা তো ভদ্রলোকের চলাচলের অযোগ্য জায়গা হয়ে গেছে। পুরো বস্তি টস্তি ভরা, পরিবেশ এত নোংরা যে এখানে মানুষ ফ্যামিলি নিয়ে দূরের কথা নিজে এসে বসার মতো কোনো অবস্থান নাই। সেই সাথে রয়েছে নিরাপত্তার অভাব। বখাটে, ছিনতাইকারী, মাদক সেবনকারী সহ নানা ধরনের উৎপাতে পড়তে হয় বেড়াতে আসা মানুষদের। আর সন্ধ্যার পর চলে নেশার আড্ডা। ফলে অনেকে পরিবার পরিজন নিয়ে আসতে চান না পার্কগুলোতে। পার্কে আসার পরে আমাদের মোবাইল, টাকা পয়সা এগুলোই নিরাপত্তায় থাকে না। খাবার দাবার তারা জোর করে এসে চাপিয়ে দেয়, যেটা কিনতেই হবে। ইফটিজিং তো আছে, মেয়েরা যখন থাকে তখন তারা আরো বেশি প্রবলেম ক্রিয়েট করে। তবে দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে নাগরিকদের উপযোগী করে পার্কগুলো সংস্কারের কাজ শুরু করেছেন তারা। 100 আর্কিটেক্ট আপনার কম্পিটিশনের মধ্য দিয়ে এই ড্রয়িং ডিজাইনগুলো তৈরি করছে। ওয়ার্কিং ড্রয়িংগুলো নেওয়ার পর টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 19টি পার্ক একেবারেই অত্যাধুনিক করে আপনার জনগণের কাছে ফিরিয়ে দেব। ইতিমধ্যে আমাদের একটি পার্ককে উন্নত করা হয়েছে এবং আমরা আরো এই চলতি অর্থ বছরে আরো 7টি পার্ককে উন্নত করে গড়ে তোলবার জন্য চেষ্টা করছি। বর্তমানে রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 26টি, উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 21টি এবং রাজুকের অধীনে 3টি পার্ক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
বিপিএলে ঢাকা ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের পথে মাশরাফির কুমিল্লা। অনিয়মের দায়ে রাজধানীর বনানীর 4টি মেডিকেল সেন্টারকে 21 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দিয়ে আসছিল বিদেশ যাবার স্বাস্থ্য সনদ, জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে স্থায়ীভাবে সিলগালা করার হুঁশিয়ারি দেন আদালত। বিদেশে যেতে ইচ্ছুক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে স্বাস্থ্য সনদ দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবার সত্যতা মিলল জালিয়াতির নতুন এক পন্থার। রক্ত সংগ্রহ থেকে শুরু করে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার সব ধরনের ব্যবস্থা, কিন্তু নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। কিছু পরীক্ষা করা হচ্ছে টেকনিশিয়ানদের দিয়ে, কিন্তু সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল সহই দেয়া হচ্ছে স্বাস্থ্য সনদ। বেশ কিছু বিষয় আসলে তারা টেস্ট না করে কিন্তু রিপোর্ট দিচ্ছে, বিশেষ করে আপনার ম্যালেরিয়া এবং মাইক্রোবায়োলজিক্যাল যে বিভিন্ন প্যারামিটারগুলি রয়েছে সেগুলি টেস্ট করেনি, কিন্তু কম্পিউটার থেকে যখন তারা প্রিন্ট করছে তখন কিন্তু সেগুলির ডাটা সহ তারা প্রিন্ট করছে। টেস্টের জন্য রিয়েজেন্টগুলি থাকা দরকার, সেই রিয়েজেন্টগুলি আসলে এখানে অনেকগুলো আমরা পাইনি। আরেকটি হচ্ছে অন্য যে রিয়েজেন্টগুলি আছে এখানে সেগুলোর কোনো কান্ট্রি অফ অরিজিন নেই। সময় দিয়েছি, উইদিন 1 সপ্তাহের মধ্যে তারা বিষয়গুলো ডেভেলপ করবে। যদি না করে তাহলে এগুলি হয়তো প্রয়োজন বন্ধ করার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো। হাতে নাতে ধরা পড়ে জরিমানা গোনার পরও ঘটনা অস্বীকারের চেষ্টা স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের। আমাদের টেস্টও ডাক্তারদের সাজেশন মতোই হচ্ছে এবং আমরা বায়োডেটের ভালো রিয়েজেন্ট নিয়ে আমরা টেস্ট করি। প্যাথোলজি টেকনিশিয়ান আছে, ওরা তো এই করে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশ গমনেচ্ছুরা। সৌদি আরব যাইতে হলে মেডিকেল রিপোর্ট লাগে, এর কারণে অফিস থেকে পাঠাইছে। পেন্টাগন আসমো গামকা আমাকে মেডিকেল চেক আপ করার জন্য এখানে পাঠাইছেন। ম্যালেরিয়া ছিল, এটা তো আমি কিভাবে বুঝবো? এরা তো ফিট করে দিয়ে দিল। এদের বিরুদ্ধে যদি এরকম কোনো পরে প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। স্বাস্থ্য পরীক্ষার নামে বিদেশ গমনেচ্ছুদের প্রত্যেকের কাছ থেকে এসব প্রতিষ্ঠান নেয় 5,000 টাকা করে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের নির্দেশে পুনরায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে বহাল হলেন মনিরুজ্জামান মনি। 1 বছর 19 দিন পর আজ বিকেলে তিনি আবারও মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করে তিনি কর্পোরেশনের সবার সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত করা হয়। খুলনা থানার একটি নাশকতার মামলায় 2015 সালের 2রা নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে। প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন মনি। গত 7 জুন বরখাস্তের আদেশের ওপর 6 মাসের স্থগিতাদেশ দেন আদালত। এরপর এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। চলতি বছরের 13ই নভেম্বর মামলাটি খারিজ করে দেন আদালত। একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাকে অফিস থেকে বাইরে থাকতে হয়েছিল। এই 1 বছর 2 সপ্তাহের কাছাকাছি হবে সময়টা। তো আবার আদালতের আদেশের প্রেক্ষিতে মন্ত্রণালয় সেটা বিবেচনা করেছেন এবং আজকেই তারা সার্কুলার দিয়েছেন। আমি খুলনাবাসীর পক্ষ থেকে মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই। চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। ইরফান হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় অবরোধের জের ধরে হামলার আশঙ্কায় দুপুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোরে দিয়াজের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এ সময় নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার অনুসারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দিয়াজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। 3 ঘণ্টা পর পরিবার ও দলের সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন পরিকল্পিতভাবে দিয়াজকে হত্যা করা হয়েছে। এদিকে পরবর্তী সংঘাতের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। অবকাঠামোগত ঝুঁকির মধ্যেই পাঠদান চলছে দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন ভবনেও নেওয়া হচ্ছে ক্লাস। এর সঙ্গে অপর্যাপ্ত টয়লেট আর নানামুখী স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই।
স্কুল কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন ধরে ভবনগুলোর সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়ে এলেও সাড়া মিলছে না। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ স্কুল ভবনই মেরামত করা হবে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। উপরে টিনের ছাউনি আর নিচে ক্ষয়ে যাওয়া কাঠামো, কয়েক যুগ আগের ভাঙ্গাচোরা দরজা জানালা যেন কোনো রকমে আটকে আছে দেয়ালে। ইট সুরকির গাঁথুনি দুর্বল হয়ে কোথাও ধরেছে ফাটল আর কোথাও নানান আকারের গর্ত। পরিত্যক্ত হওয়ার বদলে এই ভবনটি ব্যবহার হচ্ছে সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে। প্রায় 40 বছর আগে তৈরি হওয়া স্কুলের এই ভবনটির এই পিলারগুলোর এখন এরকম জরাজীর্ণ অবস্থা। শুধু এই পিলারগুলোই কেন, পুরো এই স্কুল ভবনটির দিকে দৃষ্টিপাত করলে চোখে পড়বে এর ভগ্ন দশার দৃশ্য। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে এই শ্রেণীকক্ষগুলোতে চলছে এরকম পাঠদানের কার্যক্রম। শিক্ষার্থীরা জানায় আতঙ্ক নিয়েই এখানে ক্লাস করে তারা। এই যে সিমেন্ট বালু উঠে যাইতেছে, তারপর খুঁটি ভাঙ্গা যাইতেছে, রড দেখা যায়। অনেকে এই ভ্যানগুলো না ভাঙে ফিরে পড়ে, সব কিছু ভাঙা, জানালা, দরজা, দেয়াল। শ্রেণী স্বল্পতার কারণে আমরা ক্লাস করতে বাধ্য হয়েছি ঝুঁকি নিয়ে। একই অবস্থা সাভারের ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটিরও। নির্মাণের পর গত 35 বছরে আর কোনো সংস্কার হয়নি এ ভবনের। সারা দেশে এরকম অনেক স্কুলই জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকির মুখে হাজারো শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বলছে নতুন ভবনের জন্য বারবার শিক্ষা অধিদপ্তরে ধর্ণা দিলেও কাজ হচ্ছে না। ছবি টবি নিয়ে গেছে, সার্ভে টার্ভে করে গেছে, কিন্তু তারপর দেখা গেছে আমারটা বেশি শোচনীয় ছিল। আমারটা না এসে যেখানে ভবন আছে সেখানে আবার বহুতল ভবন চলে আসছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে হয়তোবা। এছাড়া অধিকাংশ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলেই নেই পর্যাপ্ত টয়লেট, নেই ফার্স্ট এইডের ব্যবস্থাও। দুইটা টয়লেট, একটায় কেউ যায় না আর একটায় যায়। একটাতে যায় না কেন জানি না, ওটা সব সময় নোংরা থাকে। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ফার্স্ট এইড বক্স নেই। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিলেন চূড়ান্ত হতে যাওয়া দুটি প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে ঝুঁকিপূর্ণ স্কুলগুলো ঠিক করবেন তারা। দুটি প্রকল্প আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এটা অনুমোদন হয়ে গেল তখন দেখা যাবে যে এখন যে আমাদের যে জরাজীর্ণ যে কিছু স্কুল এখনো আছে, এই স্কুলগুলো আর আমরা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে আপনারা দেখবেন না। স্কুলগুলোর পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও কাজ চলছে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। চট্টগ্রাম পর্বে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে স্বাগতিক চিটাগাং ভাইকিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে খালিদ লতিফের দুর্দান্ত ব্যাটিংয়ে 3 উইকেটে 183 রানে নিজেদের ইনিংস শেষ করে কুমিল্লা। কুমিল্লার হয়ে এদিন ওপেন করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি অনূর্ধ্ব 19 দলের সাবেক সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 17 রানেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর ইমরুল কায়েসও ফিরে যান ব্যক্তিগত 26 বলে 36 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। তবে এক প্রান্ত আগলে রেখে কুমিল্লার হয়ে দারুণ ব্যাট করতে থাকেন পাকিস্তানের রিক্রুট খালিদ লতিফ। তৃতীয় উইকেটে স্বদেশী আহমেদ শেহজাদকে নিয়ে তিনি গড়েন 70 রানের জুটি। 53 বলে 76 রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তিনি। শেহজাদ অবশ্য 25 বলে 40 রানের একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এদিকে দিনের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে জয় পেয়েছে রাজশাহী কিংস। ঢাকা ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে 4 উইকেটে 182 রান করে ঢাকা। জবাবে 7 উইকেট হারিয়ে শেষ ওভার পর্যন্ত ব্যাট করে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় ড্যারেন স্যামির দল। এবার হকি প্রসঙ্গ। AHF কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ হংকংয়ের মাঠে চাইনিজ তাইপেকে 4-2 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ চাইনিজ তাইপের বিপক্ষে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। জিমি চয়নদের একচ্ছত্র আধিপত্যে দিশেহারা হয়ে পড়ে চাইনিজ তাইপে। ম্যাচের 17 মিনিট থেকেই গোল উৎসবের সূচনা করে অলিভার ক্রাফটসের শিষ্যরা। বাংলাদেশের হয়ে গোল করেন রোমান সরকার। এরপর 24 মিনিটে বাংলাদেশের হয়ে লিডটাকে দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। আর 29 মিনিটে বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির অসাধারণ এক গোলে 3-0 গোলের লিড পায় বাংলাদেশ। এরপর 2টি গোল হজম করলেও ম্যাচের 56 মিনিটে বাংলাদেশের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়ন গোল করলে 4-2 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি আশরাফুলরা।
সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সশস্ত্র বাহিনী দিবসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এই বাহিনীকে ব্যবহার করেনি আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইনুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি, দাবি রিটার্নিং কর্মকর্তার। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, জানালো বিজিবি। এবং বেদখল আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ, নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা। আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।